গত 17 বছর শুধু বগুড়া নয়, সারা বাংলাদেশই বঞ্চিত ছিল। দেশ কোন দিকে যাবে তার নির্ধারণ হবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, বললেন তারেক রহমান। ক্ষমতায় গেলে ঘুষ ও চাঁদাবাজ মুক্ত ব্যবসা বান্ধব রাষ্ট্র গড়বে জামায়াত। কর্মজীবী মায়েদের কর্মঘণ্টা 5 ঘণ্টা করার প্রতিশ্রুতি আমিরের। নির্বাচন ঘিরে বাড়ছে সহিংসতা। 1.5 মাসে 15 রাজনৈতিক হত্যা। বিশ্লেষকদের উদ্বেগ, বিক্ষিপ্ত ঘটনার কোনো প্রভাব পড়বে না ভোটে, বলছে ইসি। এবারের নির্বাচনে নারী প্রার্থী মাত্র 4%। 51টি দলের মধ্যে জামায়াত সহ 30টি মনোনয়ন দেয়নি, হতাশাজনক বলছেন মানবাধিকার কর্মীরা। 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা। আফরান নিশো ও আইনুন পুতুল হলেন সেরা অভিনেতা অভিনেত্রী, সেরা চলচ্চিত্র সাতাও। এবং সাব জয়ী বাংলাদেশ নারী ফুটসাল দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা। চুক্তির টাকার পাশাপাশি বোনাসের ঘোষণা দিলেন বাফুফে সভাপতি। বাংলাদেশ কোন দিকে যাবে তা 12ই ফেব্রুয়ারি নির্ধারণ হবে। বৃহস্পতিবার মধ্যরাতে নিজ আসন বগুড়ার নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ জানিয়ে তারেক রহমান বলেন, গত 17 বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত হয়েছে। রাত অনেক হওয়ায় বক্তব্য সংক্ষিপ্ত করে আগামী নির্বাচনে জয় পেতে বগুড়াবাসীর কাছে ভোট ও দোয়া চান তারেক রহমান। এর আগে রাতে নওগাঁর নির্বাচন সমাবেশে যোগ দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে দেশ থেকে দুর্নীতি নির্মূল করার অঙ্গীকার করেন তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে উৎপাদনে কৃষকদের খরচ কমাতে পদক্ষেপ ও দলমত নির্বিশেষে সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। দেশকে গড়তে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমরা কাজ না করলে আমাদের দেশকে আমরা গড়ে তুলতে পারবো না। আপনাদের দোয়া চাইতে এসেছি, দোয়া করবেন। আপনারা বগুড়ার মানুষ যদি আমার পাশে থাকেন, আমাকে যদি মানসিকভাবে শক্তি সমর্থন আপনারা দেন, তাহলে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে আগামী দিনে একটা সুন্দর, ভালো, শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারবো। এর আগে রাজশাহীতে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, দোষারোপের রাজনীতিতে যেতে চায় না বিএনপি। নির্বাচন ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে 10,000 টাকা পর্যন্ত কৃষকের ঋণ সুদসহ মওকুফের। পদ্মাবিধৌত প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজশাহীর মাদ্রাসা মাঠ ততক্ষণে পরিপূর্ণ, তিল ধারণের জায়গা নেই। শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে তেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্র পদ্মাপাড়ের জনপদে যে প্রতিবাদের ডাক দিয়েছিলেন, সেখানে এখন পরিবর্তনের জনতরঙ্গ। সিল্ক সিটি খ্যাত রাজশাহীতে এসে এই জনসমুদ্রে ধানের শীষের ঢেউ তুলে বিএনপি চেয়ারম্যান বললেন, মানুষের রায় পেলে বরেন্দ্র অঞ্চলের ভাগ্যোন্নয়নে পরিকল্পনা অনুযায়ী কাজ করবে তার দল। আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে, ইনশাল্লাহ আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ী সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। 21 বছর পর আমের রাজধানীতে দাঁড়িয়ে তারেক রহমান বলেন, একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, তাই সবাইকে সজাগ থাকতে হবে। ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে, কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। আগামী 12 তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, সমালোচনায় মানুষের সুফল আসবে না জানিয়ে তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে তা তদন্ত করতে হবে। কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন, সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে, সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব। জনগণের প্রকল্প বাস্তবায়ন করতে হলে গণতন্ত্রকে বাস্তবায়ন করতে হবে জানিয়ে তারেক রহমান বলেন, মানুষই সিদ্ধান্ত দেবে দেশকে তারা কোন দিকে নেবে। জনগণ যদি 12 তারিখে সতর্ক থাকে, 13 তারিখ থেকে শুরু হবে জনগণের দিন। বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে ধানের শীষে ভোটও চান তারেক রহমান।
প্রাচীন জনপদ খ্যাত এই অঞ্চল, শিক্ষার প্রসারও ঘটেছে যথেষ্ট, কিন্তু ভোটের হিসাব নিকাশ খুব বেশি সমান্তরাল নয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যেসব পরিকল্পনার কথা তুলে ধরলেন তাতে অনেক বেশি উচ্ছ্বসিত এই অঞ্চলের মানুষ। তৃণমূল বলছে ভোটের লড়াই আর ভোটের অঙ্কের জটিল হিসাব নিকাশ থেকে বের হয়ে শেষ পর্যন্ত বিএনপিরই জয় হবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, রাজশাহী। চাঁদাবাজদের হাত থেকে ব্যবসায়ীদের রক্ষার প্রতিশ্রুতি দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শেরাটন হোটেলে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে বিজনেস সামিটে এই প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, ক্ষমতায় গেলে লালফিতার দৌরাত্ম্য বন্ধ করে ঘুষ ও চাঁদাবাজি মুক্ত একটি ব্যবসা বান্ধব রাষ্ট্র গড়বে জামায়াত ইসলামী। জামায়াতের আমির বলেন, ঘুষের কারণে দেশি ব্যবসায়ীরা ইচ্ছা ও সম্পদ থাকা সত্ত্বেও বিনিয়োগ করতে আগ্রহী হন না। অনুষ্ঠানে নারীদের কর্মক্ষেত্র ও কর্মঘণ্টা নিয়েও কথা বলেন শফিকুর রহমান। বলেন, মায়েদের যথাস্থানে সম্মান দিয়ে তাদের কর্মঘণ্টা 5 ঘণ্টা করতে চায় জামায়াত। সরকার গঠন করতে পারলে মায়েদের 3 ঘণ্টার বেতন সমন্বয় করবে তার সরকার। কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে, দুর্নীতি করতে না পারে, 1 টাকার কাজের 10 টাকার বাজেট বাগাইতে না পারে, আবার ওই 10 টাকা থেকে 5 টাকা 6 টাকা চুরি করতে না পারে, এই সব কিছু ইনশাল্লাহ কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে বাড়ছে সহিংসতা। গত 1.5 মাসে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে 15টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনও নিয়েছে নানা প্রস্তুতি। এর অংশ হিসেবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকবে সেনাবাহিনীর লক্ষাধিক সদস্য। থাকবেন বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সহ বিভিন্ন সংস্থার সদস্যরাও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে ভোটের মাঠে, বাড়ছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। নির্বাচন কমিশনের তথ্য বলছে 8ই জানুয়ারি থেকে 29শে জানুয়ারি পর্যন্ত 176টি আসনে 192টি আচরণবিধি ভঙ্গের অভিযোগে এখন পর্যন্ত মামলা হয়েছে 119টি। বিভিন্ন প্রার্থীকে জরিমানা করা হয়েছে 12,24,300 টাকা। সবশেষ গত বুধবার শেরপুরের শ্রীবর্দী উপজেলার জামাতে ইসলামের সেক্রেটারি রেজাউল করিম নির্বাচনী সহিংসতায় প্রাণ হারান। ইসির তথ্য বলছে গত 1.5 মাসে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে 15টি আর অপমৃত্যু হয়েছে 11টি। অপ্রত্যাশিতভাবে দুঃখজনক ঘটনা, শেরপুরে একটি ঘটনা ঘটেছে। আমরা রিপোর্ট ইতিমধ্যেই পেয়েছি, সেটির বিষয়ে আমরা দৃশ্যমান ব্যবস্থা নিচ্ছি। নির্বাচনের আগে এসব ঘটনা উদ্বেগজনক মনে করেন নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলি। শুরু থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে একটা হুমকি হয়ে দাঁড়াবে নির্বাচনের জন্য, এটা প্রথম থেকে সবাই বলেছে খুবই মুশকিল এটা ট্যাকেল করার মতো। এদিকে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। এজন্য সেনাবাহিনীর 1,03,000 জন, নৌবাহিনীর 5,000 জন, বিমান বাহিনীর 1,250 জন, বিজিবির 37,453 জন, কোস্টগার্ডের 3,585 জন, পুলিশের 1,87,603 জন, র্যাবের 9,339 জন, আনসার ও ভিডিপির 5,76,314 জন, বিএনসিসির 18,336 জন, চৌকিদার 45,820 জন সদস্য মাঠে রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এছাড়া নির্বাচনকে সামনে রেখে অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর 2টি অপারেশনে এখন পর্যন্ত আটক করা হয়েছে 34,847 জনকে। এখন পর্যন্ত যেসব সহিংস ঘটনা ঘটেছে তা বিক্ষিপ্ত দাবি করে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার ডিবিসি নিউজকে জানিয়েছেন, এসব ঘটনার কোনো প্রভাব পড়বে না নির্বাচনে। হতাশ হওয়ার কোনো কারণ নাই যে নির্বাচন বাধাগ্রস্ত হবে, এবং হতাশ হওয়ার কোনো কারণ নাই যে সুষ্ঠু নির্বাচন হবে না। নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ, যেভাবেই হোক, যে কোনো প্রকারেই হোক, একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতেই হবে। নির্বাচন বিশেষজ্ঞরা মনে করেন, পুলিশের মনোবল বাড়ানোর পাশাপাশি প্রার্থীদেরকে জবাবদিহিতার মধ্যে রাখলে নির্বাচন কমিশনের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সহজ হবে। ইলেকশন কমিশনের যেরকম ব্যবস্থা নেওয়া দরকার ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে পুলিশকে আরও সক্ষম করে, পুলিশের মনোবলটাকে চাঙ্গা করে দেওয়া, এটা ক্লিয়ার মেসেজ থাকতে হবে। ভাষা মেসেজ দিয়ে এখানে হবে না। হোমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার অন্যতম হাই ভোল্টেজ ও গুরুত্বপূর্ণ আসন ঢাকা 9। ভোটার টানতে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। তবে স্থানীয়রা বলছেন, এবার লড়াই হবে ত্রিমুখী। জয় পরাজয়ে বড় ভূমিকা রাখবে ভাসমান আর তরুণদের ভোট।
খিলগাঁও, সবুজবাগ ও মুগদা নিয়ে ঢাকা ৯ আসন। এবারের নির্বাচন শুধু ভোটের লড়াই নয়, এটি ইমেজ, অভিজ্ঞতা ও দীর্ঘদিনের রাজনৈতিক হিসাব নিকেশেরও প্রতিযোগিতা। একদিকে সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা, অভিজ্ঞ রাজনীতিক বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। এই দুজনের মাঝে নিজের অবস্থান জানান দিচ্ছেন জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা জাবেদ রাসিন। ক্লিন ইমেজ ও নাগরিক ভাবনার কারণে আলোচনায় তাসনিম জারা। স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও আধুনিক নগর ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়ে ছুটছেন দিনরাত। পাচ্ছেন তরুণ ও নারী ভোটারদের সাড়া। সব বয়সের মানুষের কাছ থেকেই ভালোবাসা পাচ্ছি, অনেক শুভকামনা পাচ্ছি। আসলে এটা বলার মতো না। প্রার্থীদের জন্য এবং ভোটারদের জন্য, সাধারণ জনগণের জন্য যাতে একটা নিরাপদ পরিবেশ তৈরি হয়। নির্বাচনে অনেক দল থেকে প্রার্থী থাকবেন, প্রার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা হবে, সেটাই আশা থাকবে। ভোটাররা তাদের পছন্দ অনুযায়ী প্রার্থী বেছে নেবেন। আর দলের জন্য দীর্ঘদিন ত্যাগ, আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা আর শক্ত সাংগঠনিক কাঠামোই প্রচারণার মূল ভরসা হাবিবুর রশিদ হাবিবের। আমরা একটা নিরাপদ ঢাকা নয় করতে চাই। আমরা চাই এলাকার উন্নয়নে কাজ করতে। যেহেতু তাদের এলাকার ছেলে, ঘরের সন্তান, যে কোনো সমস্যা, যে কোনো ব্যাপারে আমার সাথে তারা কথা বলে, সবার সাথে আলোচনা করে একটা সিদ্ধান্তে আমরা পৌঁছে সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবেই আমরা এলাকার উন্নয়নের ব্যাপারে কাজ করতে পারবো। ভোটের মাঠে স্থানীয় সমীকরণ বদলে দিতে তৎপর জাবেদ রাসিনও। এলাকার জন্য কাজ আর ব্যক্তিগত জনপ্রিয়তাকে পুঁজি করে দিচ্ছেন শক্ত অবস্থানের বার্তা। এক ধরনের প্রচ্ছন্ন হুমকি ধামকি কিন্তু তারা দিচ্ছে। মোটেও ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের। আমরা বরঞ্চ সেটাকে মাথায় রেখে আমরা সেই ধরনের প্রস্তুতি গ্রহণ করছি। পুরো জনগণের যে নীরব ভোট বিপ্লবের কথা আমরা বলছি, সেটা শাপলাগুলির পক্ষেই যাবে ইনশাল্লাহ। স্থানীয়রা বলছেন এই আসনে জয় পরাজয়ের চাবিকাঠি হয়ে উঠতে পারে ভাসমান ও তরুণ ভোটার। আশা করি যেন ভালো ভালো ভোট হয়, আমরা ভোট দিতে যাব। যে ভালো কাজ করতে পারে তার জন্য তার কাছে আমি ভোট দিব। জনগণের কাছে যাবে, জনগণের সুখ দুঃখ বুঝবে, সাধারণ মানুষের কথা চিন্তা করে, সেরকম প্রার্থী চাই আমরা। ঢাকার 9 আসনে মোট ভোটার 4,69,360 জন, যার মধ্যে নারী 2,31,682 জন। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 51টি রাজনৈতিক দলের মধ্যে 30টি কোনো নারী প্রার্থীকেই মনোনয়ন দেয়নি, যার মধ্যে জামায়াতে ইসলামীর মতো বড় দলও আছে। নারী প্রার্থীর সংখ্যা আনুপাতিক হারে মাত্র 4%। রাজনৈতিক বিশ্লেষক এবং অধিকার কর্মীরা বলছেন, এই হতাশাজনক পরিস্থিতি আগেই আঁচ করা গিয়েছিল। এই পরিস্থিতির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে সবাইকে। ধারাবাহিকভাবে নারী প্রার্থী বৃদ্ধির পরিবর্তে নারীকে বাদ দেওয়া হচ্ছে রাজনীতির মাঠ থেকে, যার প্রমাণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। টিআইবির প্রতিবেদন বলছে, পুরুষ প্রার্থীর তুলনায় 2008 সালের নির্বাচনে নারী প্রার্থীর হার ছিল 3.51% বা 55 জন। 2014 সালের নির্বাচনে 5.55% বা 30 জন। 2018 সালের নির্বাচনে নারী প্রার্থীর হার ছিল 81% বা 73 জন। তবে আগের সব রেকর্ডকে ভেঙে দিয়ে 2024 সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল 94 জন প্রার্থী, আনুপাতিক হারে যা ছিল প্রায় 5.15%। এবার নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার হার এত কম হওয়াকে বিএনপির সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা খুবই হতাশাজনক বলে দেখছেন। এখন হতাশাজনক, আমরা একটু হতাশ কিন্তু আশাবাদী যে আমাদের দলের নেতাগুলি এত বেশি আশাবাদী হয়েছিল, তারা মনে করেছে ওরা যে নির্বাচন পেলে, মনোনয়ন পেলেই জিতবে। এই জিতার এসিউরেন্স পাওয়ার পরে ছেলেদের মধ্যে এত কম্পিটিশন হয়েছে যে মেয়েরা সেখানে ঢোকা খুব কঠিন হয়ে গেছে। সাবেক নারী বিষয়ক সংস্কার কমিটির প্রধান শিরিন হক বলছেন, তাদের কোনো সুপারিশই গ্রহণ করা হয়নি। আমরা সংস্কার কমিশনে বসে আলোচনা করেছি, আমি এবং আমার যে সংস্কার কমিশনের সহকর্মীরা, তখন আমরা কিন্তু এরকম একটা কিছু হতে পারে এটা কিন্তু তখন আজ করেছিলাম। আমরা এই সব কিছু চিন্তা করেই বলেছিলাম যে সংসদটা 600 আসনের হোক, 300 সাধারণ আসনই থাকবে আর 300 সংরক্ষিত আসন হবে নারীর জন্য, যারা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আসবে। নারী অধিকার কর্মী শাহিন আনামের মতে, বৈষম্য বিলোপের কথা বলে রাজনৈতিক দলগুলো নারীর সাথে প্রতারণা করেছে। বাংলাদেশের ইতিহাসে এবারের সংসদে সবচেয়ে কম নারী যাবে। এটা একটা বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পরে এটা একটা আমাদের জন্য লজ্জাজনক ব্যাপার। অবশ্যই আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের কাছে মনে হচ্ছে তাদের আমাদের ভোটের দরকার নাই,
কিন্তু ওনারা এটা ঠিকই জানেন যে আমরা 50 ভাগ। তাদের মতে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে দূরে রেখে রাষ্ট্রের গণতন্ত্র কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে না। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানী লাগোয়া মুন্সিগঞ্জ জেলা। সারা দেশের মতো মুন্সিগঞ্জ 1 আসনে বইছে নির্বাচনের জোর হাওয়া। পাওয়া গেছে ত্রিমুখী লড়াইয়ের আভাস। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত এখানে বড় বাধা নিজ দলেরই বিদ্রোহী প্রার্থী, আর শক্ত অবস্থানে রয়েছে জামায়াত ইসলামীও। নির্বাচন নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা। এই উত্তাপ ছড়িয়েছে রাজধানীর পাশের শ্রীনগর ও সিরাজদি খান উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ 1 আসনেও। আসনটিতে আভাস পাওয়া যাচ্ছে ত্রিমুখী লড়াইয়ের। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র ও জামায়াতের প্রার্থীর প্রচারণায় সরগরম ভোটের মাঠ। সভা সমাবেশ আর দুয়ারে দুয়ারে প্রার্থীদের পদচারণায় মুখর পুরো এলাকা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের অপেক্ষায় ভোটাররা। নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়াও দিয়েছে। আমরা একটা সুন্দর ভোট প্রত্যাশা করি। দল মত বর্ণ নির্বিশেষে আনন্দ উৎসব মুখর পরিবেশে নিজের ভোটটা নিজে প্রয়োগ করব। গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু নির্বাচন হোক, আমার ভোট আমি দেব। নির্বাচিত হলে চাঁদাবাজ ও মাদক নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। আসনটি পুনরুদ্ধারে আশাবাদী তিনি। আমি চাই যে মুন্সিগঞ্জ 1-এ কোনো নেশা না থাকে, কোনো চাঁদাবাজি না থাকে, কোনো সন্ত্রাস না থাকে। এই হিন্দু ভাই বোন, খ্রিস্টান, আমরা 3 ধর্মের লোক বাস করি এই মুন্সিগঞ্জ 1-এ। সবাই যেন মিলেমিশে ভাই বোন হিসেবে থাকতে পারি। বাংলাদেশের মধ্যে এই মুন্সিগঞ্জ 1 হবে মডেল কনস্টিটিউশন। দল থেকে মনোনয়ন পাননি। বিদ্রোহী হয়ে স্বতন্ত্র দাঁড়িয়েছেন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিন আলী। আমার ইচ্ছা আছে, আমি ইনশাআল্লাহ স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মেডিকেল কলেজ করার আমার ইচ্ছা আছে। এখানে রোগী যারা সাধারণত অসুস্থ, তারা টাকা নিতে অনেক সমস্যা হয় এবং আমি গ্যাসের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াত প্রার্থী KM ফখরুদ্দিন রাজি। বৈষম্যহীন ও নিরাপদ দেশ গড়ার কথা বলছেন তিনি। প্রশাসন থেকে যথেষ্ট সাপোর্ট পাচ্ছি, অপোজিশনের এবং আমাদের প্রতিযোগী ভাইদের কিছু সমর্থক থেকে আমাদের 2-1 জায়গায় একটু হুমকি ধমকি দিচ্ছে। এই সমস্ত হুমকি ধমকি সবকিছুকে উপেক্ষা করে আমরা শান্তিপূর্ণ একটি নির্বাচন করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিজেদের অবস্থান জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ভোট কেন্দ্রে এবার একটি নতুন সংযোজন হচ্ছে বডি ওয়ার্ন ক্যামেরা। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছি। এই পরিস্থিতিতে আমরা মনে করি মুন্সিগঞ্জ জেলায় ভোট শেষ হওয়া পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো সম্ভাবনা দেখি। ভোটের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, নেতৃত্বে আসবে সৎ ও যোগ্য কেউ, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। সংসদ নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি ঘুরছেন প্রার্থীরা। হাটবাজার, পাড়া মহল্লায় চলছে প্রতিশ্রুতির বন্যা। তবে নির্বাচনের তৎপরতার বাইরে রয়ে যায় ভোলার মান্তা সম্প্রদায়ের লোকজন। ভোটের আগের দিন পর্যন্ত আশেপাশের সবার কাছে প্রার্থীরা এলেও তাদের কাছে আসেন না কেউ, অথচ ভোটের দিন এলেই তারা হয়ে ওঠেন অদৃশ্য ভোটার। নৌকা থেকে তুলে ভোট কেন্দ্রে নিয়ে যায় প্রার্থীর লোকজন। ৬৬ বছরের বৃদ্ধা রওশনা খাতুন ভোলা সদরের কাচিয়া ইউনিয়নের কাঠির মাথা খালে 4 দশকের বেশি সময় ধরে নৌকায় বসবাস করছেন মান্তা সম্প্রদায়ের এই বৃদ্ধা। ভোটার হয়েছেন 30 বছর আগে। এত বছরে কখনোই কোনো প্রার্থীকে কাছে থেকে দেখেননি, শোনেননি তাদের প্রতিশ্রুতি। তবুও প্রতিটি নির্বাচনে তার ভোট পড়েছে ব্যালটে। ভোটের দিন প্রার্থীর সমর্থকদের পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হতো কোন মার্কায় দেবেন ভোট। ভোটের দিনে আইলে লইয়া যায়, অয়াহে কিছু তো পাই না। পরে 30 বছরের নাহান আসেও না, খোঁজও নাই না। যেন আমার এই কয়টা ভোটের মানুষ আছে, ভোটার দিছে, এরা কি খাইয়ে আছে না খাইয়ে আছে। 10 বছর আগে ভোটার হওয়া কোহিনুর বেগমের অভিজ্ঞতাও একই রকম। ভোটার হয়েছি 10 বছর। আমরা ভোট দিতে আমাদের বলে, আমরা ভোট দিতে যাই, কিন্তু কারে আমরা ভোটটা দিয়ে আমরা কইতে পারি না। ভোট দিতে আমরা যে ভোট দিই। শুধু রওশনা বা কোহিনুর নন, ভোলার বিভিন্ন স্থানের মান্তা সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ যুগের পর যুগ এভাবেই ভোট দিয়ে যাচ্ছেন। আমরা খালি যারা ভালো লাগে হেরে দিয়ে করি, এই আমাদের আইলেশন আমরা হেরে ভোটার দিই। গ্রামগঞ্জে যায় আর আসে, আমাদের আসে না। অভিযোগ রয়েছে জাতীয় পরিচয়পত্রধারী ভোটার হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত তারা। আমরা নদীতে যাইতে পারি না, কিছু করতে পারি না, আমাকে আলগিরিস্তে নাই, কিছু নাই। এই জাদু বাচ্চা কত কষ্ট করি আমরা নদীতে থাই না। আমরা এই দেশের নাগরিক, ঠিক আছে, আমরা নাগরিক বুঝিয়া, কিন্তু সম্মান আমরা পাই না।
ভাসমান মান্তা সম্প্রদায়কে ভোটাধিকার ছাড়াও মৌলিক অধিকার নিশ্চিত করে মূলধারায় সম্পৃক্তের দাবি সচেতন মহলের। সকল জনপ্রতিনিধি যারা আছে, যারা কাজ করতেছে, তারা ওই সকল সম্প্রদায়ের কাছে যাওয়া উচিত এবং তাদের কি মৌলিক অধিকার তাদের সেগুলো বাস্তবায়ন করে। কে ভোট পাবে, কে যোগ্য, কে কাকে দেবেন, কে দেশ চালাতে পারবেন এবং তাদের যে অধিকারগুলো তাদেরকে একটু বুঝিয়ে দেওয়া দরকার। দাবি থাকলো যে যারা প্রার্থী হবেন তারা এই মান্তা সম্প্রদায়কে খুঁজে বের করবেন এবং তাদের কাছে যাবেন, প্রত্যেকেই যার যার বক্তব্য তাদের কাছে তুলে ধরবেন, তাহলে তারা স্বাধীনভাবে বক্তব্য রাখবার, স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাবে। ভোলার তুলাতলি, ভাঙতিরখাল, কাচিয়া কাঠির মাথা ও ইলিশা জোরখাল সহ পুরো জেলায় কয়েক হাজার মান্তা সম্প্রদায়ের মানুষের বসবাস। ঘরবাড়ি, স্থায়ী ঠিকানাও নেই। নৌকায় থাকেন, নৌকাতেই রান্না করেন, আবার সেই নৌকা দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। ডিবিসি নিউজ ডেস্ক। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন আফরান নিশো, সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল, আর সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে সাতাও। বৃহস্পতিবার রাতে 2023 সালের জন্য এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে 28টি বিভাগে 30 চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীর এই তালিকা প্রকাশ করা হয়। সেরা অভিনেত্রীর পাশাপাশি সেরা চলচ্চিত্রের পুরস্কার বাগিয়ে নেয়া সাতাওয়ের নির্মাতা খন্দকার সুমন হয়েছেন সেরা পরিচালক। এবারের পুরস্কার তালিকায় সবচেয়ে বেশি 8টি পুরস্কার পেয়েছে আফরান নিশো অভিনীত চলচ্চিত্র সুড়ঙ্গ। এছাড়া প্রিয়তমা চলচ্চিত্র গানের দিক থেকে 3টি পুরস্কার পেয়েছে। এবছর যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং প্রয়াত চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু। ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্র থেকে প্রয়োজনে নিজেদের কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া। বৃহস্পতিবার সংবাদ সংস্থা তাসকে এই তথ্য নিশ্চিত করেছেন রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটমের প্রধান আলেক্সি লিখাচেভ। ইরানের একমাত্র চালু পারমাণবিক কেন্দ্র বুশেহর রাশিয়া নির্মাণ করেছে এবং এখানে শতাধিক রাশিয়ান কর্মী কাজ করছেন। আরও নতুন পারমাণবিক সুবিধা নির্মাণের কাজও রাশিয়ার সহায়তা চলমান। লিখাচেভ সতর্ক করে বলেন, এই স্থাপনায় যে কোনো ধরনের হামলা হলে তা 1986 সালে ইউক্রেনের চেরনোবিলের মতো বিপর্যয় ডেকে আনতে পারে। বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা আর ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা তুঙ্গে। বিশ্ববাজারে স্বর্ণের দাম ছুটছে নতুন উচ্চতায়। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে $5,500 কাছাকাছি, যা ইতিহাসের সর্বোচ্চ। এর প্রভাব পড়েছে এশিয়া থেকে ইউরোপ সবখানেই। তুরস্কের ঐতিহাসিক গ্রান্ড বাজারে স্বর্ণের দোকানে ক্রেতার ভিড়। দাম বেশি হলেও অনেকেই স্বর্ণ কিনছেন ভবিষ্যতের নিরাপদ বিনিয়োগ হিসেবে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের সুদের হার নীতিতে শিথিলতা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ব্যাপক স্বর্ণ কেনা, মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সহ বিভিন্ন অঞ্চলে ভূরাজনৈতিক উত্তেজনা স্বর্ণের দাম বাড়াচ্ছে। চীনেও একই চিত্র। স্বর্ণ বিক্রেতা ও ক্রেতারা মনে করছেন সামনে আরও বাড়তে পারে স্বর্ণের দাম, তাই অনেকে এখনই স্বর্ণে বিনিয়োগ করছেন। বর্তমান পরিস্থিতিতে স্বর্ণই সবচেয়ে নিরাপদ বিনিয়োগ। 2025 সালে স্বর্ণের দাম বেড়েছিল প্রায় 64%, যা গত 4 দশকের মধ্যে সবচেয়ে বড় বার্ষিক উত্থান। স্বর্ণের পাশাপাশি রূপার দামও ছুঁয়েছে নতুন রেকর্ড। প্রতি আউন্স রূপার দাম প্রথমবারের মতো ছাড়িয়েছে $100। সবাই তাদের সম্পদ রক্ষা করতে চায় এমন কিছু মাধ্যমে যা ডলারের উপর পুরোপুরি নির্ভরশীল নয়। বিনিয়োগকারীদের মতে ডলারের উপর আস্থাহীনতা, মুদ্রাস্ফীতি এবং বৈশ্বিক অস্থিরতার কারণে স্বর্ণ এখন নিরাপদ আশ্রয়। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন।